ভোরের আলো তখনও ওঠেনি। চারপাশ কুয়াশায় ঢেকে আছে। হিমশীতল বাতাস এসে মুখে লাগছে, কিন্তু সেই ঠান্ডাও নেভাতে পারছে না একটা ছেলের বুকের আগুন। কারণ কিছুক্ষণ আগেই তার নিজের বাবা চিৎকার করে বলেছে, তুই আমাদের পরিবারের কলঙ্ক। এই মুহূর্তেই বাড়ি থেকে বেরিয়ে যা। ছেলেটার নাম রাহাত। হাতে শুধু একটা ছেঁড়া ব্যাগ, পকেটে সামান্য কিছু টাকা, আর চোখে এমন এক আগুন যেটা শুধু অপমান নয়, ভাগ্যও পুড়িয়ে দিতে পারে। সে পিছনে ফিরে তাকায়নি, কারণ সে জানত একবার তাকালেই ভেঙে যাবে তার সাহস। সেই দিন সবাই ভেবেছিল রাহাত শেষ, কিন্তু সত্যিটা হলো সেদিনই শুরু হয়েছিল তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ। আজ আমি আপনাদের শোনাব একটা ছেলের গল্প, যে নিঃস্ব হয়ে বেরিয়ে গিয়েছিল আর একদিন ফিরে এসেছিল সবার বুক কাঁপিয়ে দিতে। গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে শুরু করল রাহাত। ভোরের শিশির ভেজা ঘাসগুলো যেন আজ তার পায়ের স্পর্শে কেঁপে উঠছে। হাঁটতে হাঁটতে তার মনে হচ্ছিল রাস্তার প্রতিটি ধূলিকণা যেন তাকে বিদ্রূপ করছে। পথের ধারের প্রতিটি গাছপালা, যারা তার শৈশবের সাক্ষী, তারাও যেন আজ তার এই অপমান দেখে মুখ টিপে হাসছে। বাতাসের শাঁ শাঁ শব্দে ভেসে আসছিল গ্রামের মানুষের ফিসফিসানি। সেই ফিসফিসানি বিষাক্ত সাপের ফণার মতো তার হৃদয়কে দংশন করছিল। ছেলেটা শেষ হয়ে গেল, বাপের মান ডোবালো, এই কাল্পনিক বাক্যগুলো তার কানে বাজছিল। কিন্তু সত্যিই কি তাদের কথায় কিছু আসে যায়? রাহাত নিজেকে প্রশ্ন করল। না, তার কিচ্ছু আসে যায় না, কারণ তার মন তখন ব্যস্ত ছিল ভবিষ্যতের এক জটিল ছক কষতে। অপমান, হ্যাঁ অপমান সে সইছে, কিন্তু এই অপমানের বদলা সে নেবে, তবে কোনো সহিংসতায় নয়, নিজের সাফল্যের চপেটাঘাতে। রাহাতের মনে তখন একটাই মন্ত্র জপ হতে থাকে, আমি ফিরব, আমি ফিরবই, আর যেদিন আমি ফিরব সেদিন আমার পায়ের শব্দে গোটা গ্রাম কাঁপবে। তার মনের গভীরে এক প্রবল অপ্রতিরোধ্য ইচ্ছাশক্তি জন্ম নিচ্ছিল, যা তাকে এক সম্পূর্ণ অপরিচিত পথে চালিত করবে। সে হাঁটছিল শহরের দিকে, সেই যান্ত্রিক শহরের দিকে যেখানে তার জন্য কি অপেক্ষা করছে তা সে নিজেও জানত না। কিন্তু অজানা পরিস্থিতিকে জয় করার এক দুর্মর সাহস তার বুকের ভেতর দাপিয়ে বেড়াচ্ছিল। সে এখন আর সাধারণ কোনো গ্রাম্য যুবক নয়, সে এখন এক যোদ্ধা। দীর্ঘ পথ হেঁটে যখন সে বাসস্ট্যান্ডে পৌঁছাল, তখন বেলা গড়িয়ে গেছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সে দেখল শেষ রাতের বাসটা ঠিক তার চোখের সামনে দিয়েই প্রচণ্ড শব্দ তুলে ধোঁয়া উড়িয়ে চলে গেল। বাসের ওই চলে যাওয়াটা যেন তার শেষ আশাটাকেও দূরে ঠেলে দিল। রাহাতের মনটা এবার সত্যিই দমে গেল। এতক্ষণের জেদ আর রাগের পর এবার হতাশা তাকে গ্রাস করতে চাইল। মনে হলো সে এক গভীর অন্ধকার খাদে পড়ে যাচ্ছে। আশেপাশে কেউ নেই, শুধু নিস্তব্ধতা। ক্লান্ত শরীরে সে রাস্তার ধারের একটা ছোট্ট চায়ের দোকানে গিয়ে বসল। এক কাপ কড়া থিতকুটে চা হাতে নিয়ে সে ভাবতে লাগল, এখন আমি কি করব? পকেটে যে কটা টাকা আছে তা দিয়ে হয়তো কোনো মতেই একটা টিকিট কেনা যেত, কিন্তু বাসই তো নেই। সব পথ কি তবে বন্ধ হয়ে গেল? সে কি তবে এই রাস্তাতেই শেষ হয়ে যাবে? সে সম্পূর্ণ একা, নিঃস্ব। ঠিক তখনই অন্ধকারের বুক চিরে একজোড়া হেডলাইটের আলো এসে পড়ল তার মুখে। একটা বিশাল ট্রাক এসে থামল চায়ের দোকানের সামনে। ট্রাকের দরজা খুলে নেমে এলেন একজন মাঝবয়সী মানুষ। চোখে মুখে বয়সের ছাপ থাকলেও একটা অদ্ভুত মায়া আছে। নাম তার হাসান চাচা। তিনি চা খেতে নেমে রাহাতকে ওভাবে বসে থাকতে দেখলেন। ছেলেটার চোখে মুখে এক গভীর বিষাদ, যেন সদ্য সব হারানো এক পথিক। হাসান চাচা কাছে এসে ভরাট গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? এমন অন্ধকার মুখে এখানে বসে আছো কেন? কোনো বিপদ হয়েছে নাকি? রাহাত প্রথমে দ্বিধা করল, কিন্তু মানুষের সহানুভূতির সামনে বেশিক্ষণ পাখর হয়ে থাকা যায় না। সে তার দ্বিধা কাটিয়ে সব খুলে বলল। তার জীবনের প্রতিটি কষ্টকর অধ্যায়, পরিবার থেকে বিতাড়িত হওয়া আর তার ভেতরের দহন, সব যেন আগ্নেয়গিরির লাভার মতো বেরিয়ে এলো। হাসান চাচা মন দিয়ে সব শুনলেন, তারপর মুচকি হেসে তার কাঁধে হাত রাখলেন। বললেন, হারে বোকা, এইটুকুতেই ভেঙে পড়লি? চিন্তা করিস না, আমি তোকে শহরে নামিয়ে দেব। আমার ট্রাক এমনিতেই ওদিকে যাচ্ছে, তোর জন্য কোনো সমস্যা হবে না। উঠে পড়। রাহাতের চোখে এক ঝলক আশা ফিরে এলো। মরুভূমিতে তৃষ্ণার্ত মানুষ যেমন এক ফোঁটা জলের দেখা পায়, হাসান চাচার কথাগুলো ছিল ঠিক তেমনই।
সে ধন্যবাদ জানিয়ে দ্রুত ট্রাকে উঠে পড়ল। ট্রাকের ইঞ্জিনের গর্জন তার কাছে তখন বিজয়ের সঙ্গীতের মতো মনে হচ্ছিল। সে অনুভব করল তার জীবনের পথটাও এই এবড়ো-খেবড়ো রাস্তার মতোই। প্রতি মুহূর্তে বাঁক নিচ্ছে, ঝাঁকুনি দিচ্ছে, কিন্তু থামছে না। শহরে পৌঁছে হাসান চাচা তাকে রাস্তায় ছেড়ে দেননি। তিনি তাকে নিয়ে গেলেন এক পরিচিত গ্যারেজে। গ্যারেজের মালিক সালাম মিয়া। লোকটি কঠোর কিন্তু জোহরি। হাসান চাচার সুপারিশে রাহাত কাজ পেল। এটি ছিল তার জীবনের এক অপ্রত্যাশিত সুযোগ, এক নতুন আশ্রয়। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর রাতে গ্যারেজের এক কোণায় পুরনো টায়ার আর ছেঁড়া সিটের ওপর শুয়ে থাকত রাহাত। শহরের নিয়ন আলো গ্যারেজের শাটারের ফাঁক দিয়ে এসে তার মুখে পড়ত। তখন সেই নিস্তব্ধ রাতে রাহাতের চোখ দিয়ে অঝোরে জল গড়িয়ে পড়ত। তার বালিশ ভিজে যেত লোনা জলে। সে ভাবত, বাবা মা এখন কি করছেন? মা কি এখনও কাঁদছেন, নাকি তারা আমাকে ভুলেই গেছেন? এই তীব্র কষ্ট, এই একাকিত্ব তাকে দুর্বল করার বদলে আরও জেদি করে তুলছিল। সে জানত এই টায়ারের বিছানা তার স্থায়ী ঠিকানা নয়। একদিন সে এর থেকে মুক্তি পাবেই। কয়েক মাস কেটে গেল। প্রতিটি দিন ছিল এক একটি অগ্নি পরীক্ষা। কিন্তু রাহাতের কাজের ধরন ছিল আলাদা। সে শুধু হাত দিয়ে কাজ করত না, মন দিয়ে যন্ত্রের ভাষা বুঝত। গ্যারেজ মালিক সালাম মিয়া খেয়াল করলেন, ছেলেটার মধ্যে কিছু একটা আছে। সে শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে না, ফাঁকে ফাঁকে জটিল সব ইঞ্জিনের সমস্যাও সমাধান করে ফেলে। তার তীক্ষ্ণ বুদ্ধি আর যন্ত্রপাতির প্রতি অদ্ভুত আকর্ষণ দেখে সবাই অবাক হতো। একদিন একটি অত্যন্ত দামি চকচকে স্পোর্টস কার গ্যারেজে এলো। গাড়িটার উজ্জ্বল রঙে সবার চোখ ধাঁধিয়ে যাচ্ছিল, যেন আকাশ থেকে এক নক্ষত্র খসে পড়েছে এই ধুলো মাখা গ্যারেজে। গাড়ির মালিক শহরের প্রভাবশালী এবং অহংকারী ব্যবসায়ী ফারুক খান। তার গাড়িটা হঠাৎ করেই মাঝপথে বন্ধ হয়ে গেছে। শহরের নামিদামি মেকানিকরা হার মেনেছে। এক অজেয় দানব যেন হঠাৎ নিস্তেজ হয়ে পড়েছে। ফারুক সাহেব মেকানিকদের ওপর রীতিমতো চিৎকার করছিলেন। তার মেজাজ সপ্তমে চড়ে গেছে। গ্যারেজের বড় বড় মিস্ত্রিরা ভয়ে কাঁচুমাচু। ঠিক সেই সময় ভিড় ঠেলে এগিয়ে এলো রাহাত। সে গাড়ির ইঞ্জিনের দিকে তাকালো এক গভীর মনোযোগে, যেন সে কোনো জটিল রহস্যের সমাধান খুঁজছে। তার সহকর্মীরা তাকে ফিসফিস করে নিষেধ করল, রাহাত, খবরদার, এটা স্যারের গাড়ি, হাত দিস না, নষ্ট হলে তোর পিঠের চামড়া থাকবে না, চাকরিও যাবে। কিন্তু রাহাতের কানে তখন ওসব কিছুই ঢুকছিল না। সে ইঞ্জিনের ওপর হাত রাখল, যেন কোনো ডাক্তার রোগীর নাড়ি দেখছে। কিছু তার নাড়াচাড়া করল, কিছু একটা টাইট দিল। তার হাতগুলো যেন জাদুর মতো কাজ করছিল। মাত্র 15 মিনিট। তারপর সে চাবি ঘোরাল। হঠাৎ ভ্রুম ভ্রুম, ইঞ্জিনটা গর্জন করে উঠল। মৃত প্রাণ যেন জীবন ফিরে পেল। গ্যারেজের সবাই স্তব্ধ। ফারুক খান বিস্মিত চোখে তাকিয়ে রইলেন এই ধুলোমাখা পোশাকের ছেলেটার দিকে। তার মুখে ফুটে উঠল এক অপ্রত্যাশিত হাসি। তিনি কাছে এসে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? তুমি তো অসাধারণ। বড় বড় ইঞ্জিনিয়ার যা পারল না, তুমি তা করে দেখালে। রাহাত বিনীতভাবে নিজের নাম বলল। ফারুক সাহেব তার চোখের দিকে তাকিয়ে এক অদম্য প্রতিভার ছটা দেখতে পেলেন। তিনি তক্ষুনি তাকে নিজের অফিসে চাকরির প্রস্তাব দিলেন। বললেন, তুমি এখানে থাকার যোগ্য নও, তুমি আমার রিসার্চ উইংয়ে কাজ করবে, নতুন প্রযুক্তির উন্নয়নে। সেদিন গ্যারেজ থেকে বিদায় নেওয়ার সময় সালাম মিয়া রাহাতের মাথায় হাত রেখে বলেছিলেন, যাও বাবা, আমি জানতাম তুমি অনেক দূর যাবে। তুমি তো আটকে থাকার মানুষ নও, তুমি মুক্ত পাখির মতো উড়বে। ফারুক খানের অফিসে রাহাতের জীবন সম্পূর্ণ বদলে গেল। সে এখন আর মেকানিক নয়, সে একজন উচ্চশিক্ষিত গবেষক। তার সামনে উন্মোচিত হল এক বিশাল জগৎ। সে দিন-রাত এক করে ল্যাবরেটরিতে পড়ে থাকত। তার ক্লান্তি ছিল না, ছিল শুধু নতুন কিছু সৃষ্টির নেশা। তার সহকর্মীরা যারা প্রথমে তাকে অবজ্ঞা করেছিল, এখন তারাই তার প্রতি শ্রদ্ধাশীল। কয়েক বছর পর রাহাত এমন এক আবিষ্কার করল যা অটোমোবাইল বিশ্বকে চমকে দিল। সে তৈরি করল এমন একটি বিশেষ ব্যাটারি যা গাড়িকে বিদ্যুৎ দিয়ে চালাবে, কিন্তু সেই ব্যাটারি চার্জ হবে সূর্যের আলোতে, অত্যন্ত দ্রুত গতিতে, হালকা, শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী। এটি ছিল এক বৈপ্লবিক উদ্ভাবন। সারা বিশ্বে হইচই পড়ে গেল। ফারুক খানের কোম্পানি আলোকিত টেকনোলজিস রাতারাতি বিশ্বের অন্যতম সেরা কোম্পানিতে পরিণত হল। আর রাহাত, সে এখন আর কর্মচারী নয়, সে এই কোম্পানির অন্যতম অংশীদার। তার নাম এখন বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায়। তার তৈরি করা পরিবেশ বান্ধব গাড়ি এখন বিশ্বজুড়ে চলছে। বিলাসবহুল জীবন, অঢেল টাকা, খ্যাতি সব এখন তার পায়ের কাছে।
কিন্তু এত কিছুর মাঝেও তার মনে শান্তি ছিল না। গগনচুম্বী অট্টালিকার কাঁচের জানলা দিয়ে শহরের দিকে তাকিয়ে তার মনে পড়ত সেই মাটির ঘরের কথা, বাবার সেই রাগী মুখ, মায়ের সেই চোখের জল। এক অদৃশ্য শেকল তাকে টেনে রাখত গ্রামের দিকে। সে জানত তার এই সাফল্য তখনই পূর্ণতা পাবে যখন সে তার বাবা মায়ের কাছে ফিরে যাবে, তাদের হাতে তার জয়ের মুকুট তুলে দেবে। অবশেষে সেই দিনটি এলো। একদিন রাহাত তার ব্যক্তিগত হেলিকপ্টারে করে গ্রামের দিকে রওনা দিল। যে ছেলেটি একদিন ছেঁড়া ব্যাগ হাতে গ্রাম ছেড়ে এসেছিল, আজ সে আকাশপথে ফিরছে। গ্রামের মাঝখানে অবস্থিত খেলার মাঠে বিকট শব্দ তুলে হেলিকপ্টারটি নামল। গ্রামের মানুষজন বিস্মিত ও ভয়ে দেখছিল, এ কি বিশাল যান্ত্রিক দানব। ধুলোয় চারদিক অন্ধকার হয়ে গেল। হেলিকপ্টারের পাখার বাতাসে গাছপালাগুলো থরথর করে কাঁপছিল। ধুলো একটু কমলে দরজা খুলে বেরিয়ে এলো রাহাত, সুটেড বুটেড, চোখে সানগ্লাস। কিন্তু তার পা যখন গ্রামের মাটিতে স্পর্শ করল, তখন সে অনুভব করল এক অদ্ভুত শিহরণ। গ্রামের প্রতিটি ধূলিকণা যেন তাকে স্বাগত জানাচ্ছিল। সে দেখল গ্রাম অনেক বদলে গেছে, পাকা রাস্তা হয়েছে, বিদ্যুৎ এসেছে, কিন্তু তার গন্তব্য একটাই, সেই পুরনো বাড়ি। বাড়ির সামনে গিয়ে রাহাত থমকে দাঁড়াল। বাড়িটা এখনও আগের মতোই, জীর্ণ, পুরনো। বারান্দায় বসে আছেন বাবা করিমউদ্দিন, চুলগুলো সব সাদা হয়ে গেছে, মুখে বয়সের গভীর ছাপ, দৃষ্টি শূন্য। আর মা রহিমা বেগম উঠোনে কিছু একটা কাজ করছেন। তাদের জীবন যেন ওখানেই থেমে আছে, যেখানে রাহাত তাদের ছেড়ে গিয়েছিল। রাহাত ধীর পায়ে তাদের সামনে গিয়ে দাঁড়াল। প্রথমে তারা তাকে চিনতে পারলেন না, ভাবলেন শহরের কোনো বড় অফিসার হয়তো পথ ভুল করে এসেছেন। কিন্তু রাহাত যখন তাদের পায়ের কাছে হাঁটু গেড়ে বসল, তখন মা রহিমা বেগমের বুকটা কেঁপে উঠল। রাহাত তার মাথাটা বাবার পায়ে ঠেকিয়ে দিল, তার দুচোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছিল। ভেজা গলায় সে বলল, বাবা, মা, আমি রাহাত, আমি ফিরে এসেছি, তোমাদের সেই ছোট রাহাত। আমি তোমাদের অপমান করতে আসিনি, আমি তোমাদের গর্ব ফিরিয়ে দিতে এসেছি। মায়ের হাত থেকে মাটির পাত্রটা শব্দ করে পড়ে গেল। এক অস্ফুট আর্তনাদ করে তিনি ছুটে এসে রাহাতকে জড়িয়ে ধরলেন। বাবারে, তুই ফিরেছিস? মায়ের সেই কান্না যেন আকাশের জমে থাকা মেঘকে গলিয়ে দিল। বাবা করিমউদ্দিন, যিনি এতকাল কঠিন পাথরের মতো ছিলেন, আজ তার চোখও জলে ভরে উঠল। তিনি কাঁপা কাঁপা হাতে ছেলের মাথায় হাত রাখলেন। আজ আর কোনো রাগ নেই, কোনো অভিমান নেই, আছে শুধু হাহাকার মেশানো ভালোবাসা। সেই মুহূর্তে তাদের সব অভিমান গলে জল হয়ে গেল। রাহাত বুঝতে পারল পৃথিবীর সব ঐশ্বর্য ট্যাক পাল্লায়, আর বাবা মায়ের এই এক ফোঁটা আনন্দের অশ্রু অন্য পাল্লায়। এই অশ্রুর ওজনই বেশি। সে রাতে রাহাত তার বাবা মায়ের সঙ্গে অনেক কথা বলল। সে শোনাল হাসান চাচার কথা, সালাম মিয়ার কথা, ফারুক খানের কথা। তার প্রতিটি লড়াইয়ের গল্প শুনে বাবা মায়ের চোখ গর্বে ভরে উঠল। তারা বুঝতে পারলেন তাদের ছেলে কোনো অভিশপ্ত ছিল না, সে ছিল এক ছাই চাপা আগুন। রাহাত গ্রামে বেশি দিন থাকেনি, কিন্তু তার কাজ সেখানে চিরস্থায়ী হয়ে রইল। সে বাবা মায়ের জন্য এক রাজপ্রাসাদসম বাড়ি তৈরি করে দিল। কিন্তু শুধু নিজের জন্য নয়, সে গ্রামের ভোল পাল্টে দিল। তার টাকায় তৈরি হলো আধুনিক স্কুল, যেখানে গরিব ছেলেমেয়েরা কম্পিউটার শিখছে। তৈরি হলো হাসপাতাল, যেখানে বিনা পয়সায় চিকিৎসা পাচ্ছে গ্রামের মানুষ। যে মানুষগুলো একদিন রাহাতকে নিয়ে হাসাহাসি করত, আজ তারাই তাকে দেবতার মতো সম্মান করে। তাদের ভুল ভেঙেছে, তারা বুঝতে পেরেছে মেধা আর পরিশ্রম থাকলে ভাগ্যকে নিজের হাতে লেখা যায়। রাহাত একদিন সেই পুরনো চায়ের দোকানে গেল, যেখানে হাসান চাচার সাথে তার দেখা হয়েছিল। দোকানটি এখন বড় হয়েছে। বৃদ্ধ দোকানদার রাহাতকে জড়িয়ে ধরে কাঁদলেন। রাহাত তার হাতে কিছু টাকা গুজিয়ে দিয়ে বলল, চাচা, সেদিন আপনার দোকানের এক কাপ চা আর হাসান চাচার ওই ট্রাকটা না থাকলে আজ আমি এখানে থাকতাম না। রাহাতের গল্প শুধু একজন কোটিপতি হওয়ার গল্প নয়, এটি একটি ভালোবাসার গল্প, একটি ত্যাগের গল্প, আর একটি স্বপ্নের গল্প। রাহাত প্রমাণ করে দিয়েছে যে অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো ততটাই উজ্জ্বল হয়। আজ রাহাত দেশের বিভিন্ন ভার্সিটিতে মোটিভেশনাল স্পিকার হিসেবে যায়। সে তরুণদের বলে, কষ্ট আসবে, অপমান আসবে, আপন মানুষ পর হয়ে যাবে, কিন্তু খবরদার, কখনো হাল ছেড়ো না। মনে রেখো, কয়লাকে যখন প্রচণ্ড চাপে রাখা হয়, তখনই তা হীরায় পরিণত হয়। তোমরা প্রত্যেকেই এক একটি হীরা। রাহাতের এই মহাকাব্যিক যাত্রা আমাদের শেখায়, সাফল্য প্রতিশোধে নয়, সাফল্য নিজেকে গড়ে তোলায়। আজ তার বাবা মা যখন বাগানে হাঁটেন, তাদের চোখে থাকে প্রশান্তি। আর রাহাত,
সে জানে তার জীবনের শ্রেষ্ঠ অর্জন তার ব্যাংকের টাকা নয়, বরং তার বাবা মায়ের মুখের ওই অমলিন হাসি। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ, কিন্তু আশা করি আপনাদের মনের ভেতরে একটা নতুন গল্পের শুরু হলো আজ। স্বপ্ন দেখুন, লড়াই করুন, আর ফিরে আসুন বিজয়ী হয়ে, ঠিক রাহাতের মতো।